এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের গ্রিন হাউস পাঠশালার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা থাম্বনেল দেখেই আশা করছি ভিডিওটা দেখছো, সেখানে অলরেডি দেখে নিয়েছো যে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এ যারা সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করছো তাদের সিলেবাসটা আলোচনা করতে চলেছি। এবং শুধু সিলেবাস নয়, তোমরা এই চ্যানেল থেকে পরবর্তীতে সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান সমস্ত সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমরা জানো যে তোমাদের এমসিকিউ কিন্তু তোমরা এখান থেকে এমসিকিউ আলোচনা পাবে, কারণ এই ক্লাস 11-এর তোমাদের প্রথম সেমিস্টার এমসিকিউ বেসড হবে। এবং তোমরা এটা প্রত্যেকেই জানো তোমাদের 40 মার্কের পরীক্ষা হবে এবং সমস্তটাই এমসিকিউ। সুতরাং এমসিকিউ প্র্যাকটিস করা খুব প্রয়োজন। এবং এই এমসিকিউ প্র্যাকটিস করার আগে তোমাদের কিভাবে প্রিপারেশান নেওয়া প্রয়োজন, এমসিকিউ টাইপের কোশ্চেন যখন হয় তখন কেমনভাবে প্রিপারেশান নিতে হয়, সেটা কিন্তু আজকের ভিডিওতেও আমরা আলোচনা করার একটু চেষ্টা করব। ওকে, চলো দেখে নিই সমাজতত্ত্বে তোমরা কি কি পড়বে। দেখো, প্রথমত বলি যে সাবজেক্টটা তোমাদের কাছে নতুন, সোশিওলজি সাবজেক্টটা তোমাদের প্রত্যেকের কাছে নতুন। তো এই নতুন একটা সাবজেক্ট, সেই নতুন সাবজেক্টে কি আলোচনা হবে সেটা নিয়ে তোমাদের মনের মধ্যে অনেকেরই কনফিউশন আছে। তো সেখানে প্রথমেই তোমাদের জানতে হবে যে হোয়াট ইজ সোশিওলজি। সোশিওলজি কি এটা জানতে গেলে যে বিষয়টা তোমাদের প্রথমেই জানা প্রয়োজন সেটা হচ্ছে সোশিওলজিক্যাল ইমাজিনেশান, যেটা অন্যান্য সাবজেক্ট থেকে তোমাকে এই বিষয়টা দিয়েই আলাদা করতে হবে। এই সাবজেক্টকে যে সোশিওলজিক্যাল ইমাজিনেশানের বাংলা আমরা বলে থাকি সমাজতাত্ত্বিক কল্পনা। এই সমাজতাত্ত্বিক কল্পনা বলতে কি বুঝি সেটা না বুঝলে আমরা সমাজতত্ত্ব কী বা সমাজতত্ত্বে কেমনভাবে আলোচনা হয়, এর পার্সপেক্টিভ কী, সেটা বোঝা কিন্তু একটু সমস্যা হয়ে যায়। তাহলে তোমাদের আগে কি জানতে হবে, সমাজতাত্ত্বিক কল্পনা বলতে আমরা কি বুঝি। আর এই সমাজতাত্ত্বিক কল্পনা নামক ধারণাটা যে তাত্ত্বিক দিয়েছেন C.W. মিলস, এই তাত্ত্বিকের এই ধারণাটা আমরা পড়ব। সোশিওলজি অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ আদার্স সোশ্যাল সায়েন্সেস। দেখো, সমাজতত্ত্ব হয়তো নতুন তোমরা নাম শুনছো, কিন্তু বাকি যে সাবজেক্টগুলোর কথা আমি এখন বলছি এগুলো প্রত্যেকেই তোমরা নাম জানো। অ্যানথ্রোপোলজি অনেকেই হয়তো নামটা শোনোনি, কিন্তু ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফিলোসফি, সাইকোলজি এই নামগুলো তোমরা শুনেছ। এই প্রত্যেকটা সাবজেক্টে যা আলোচনা হয়, প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে সেই আলোচনার সঙ্গে সমাজতত্ত্বের একটা সম্পর্ক আছে। তাহলে বুঝতে পারছো, সমাজতত্ত্ব নতুন সাবজেক্ট একদমই নয়। সমাজতত্ত্বে যে বিষয়গুলো আলোচিত হয় সেগুলো অলরেডি তোমরা অন্যান্য সাবজেক্টে কিছু না কিছু পড়েইছো আর কি। ওকে, তাহলে এই প্রত্যেকটি সাবজেক্টের সঙ্গে সম্পর্ক কী সমাজতত্ত্বের সেটা কিন্তু তোমাদের দেখা প্রয়োজন ইউনিট 1-এ। ওকে, তোমাদের 4টে ইউনিট আছে, আমি প্রত্যেকটাই ব্যাখ্যা করব। একটু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি কি পড়তে হবে তোমাদের একদম ক্লিয়ার পরিষ্কার একটা ধারণা চলে আসবে। আর এমসিকিউ টাইপের কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু কী করতে হবে, খুব প্রিসাইসলি টেক্সট পড়তে হবে, খুব থরলি টেক্সট পড়তে হবে। টেক্সট পড়ো, টেক্সট বুকের বিকল্প কিছু নেই। টেক্সট বুক যদি পড়ো এই এমসিকিউ অ্যাটেন্ড করতে তোমার কিন্তু সুবিধা হবে। ওকে, চল তারপর আসছি এই যে সমাজতত্ত্ব নামক সাবজেক্ট, এই সাবজেক্টটা একটা নতুন সাবজেক্ট। দিস ইজ ভেরি নিউ সাবজেক্ট। সোশ্যাল সায়েন্সের যতগুলো সাবজেক্টের কথা আমরা দেখলাম, এই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে খুব নতুন একটা সাবজেক্ট হচ্ছে সোশিওলজি। তাহলে এই সোশিওলজির উৎপত্তি হলো কীভাবে সেটা আমাদের জানা প্রয়োজন। আর উৎপত্তি জানতে গেলে তোমরা নিশ্চয়ই ক্লাস নাইনে তোমরা ইউরোপের ইতিহাস পড়েছো, এবং সেখানে ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এনলাইটেনমেন্ট, এই পার্টগুলো মানে ইউরোপের ইতিহাসের যে বেসিক জায়গা, সেই জায়গাটা তোমাদের যদি কিছুটা মনে থাকে তাহলে তুমি এমার্জেন্স অফ সোশিওলজিটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তার কারণ এমার্জেন্স অফ সোশিওলজি কিন্তু যার উৎপত্তি হয়েছিল ইউরোপে। কোথায়? ইউরোপে। এটা কিন্তু আমাদের ভারতীয়, এর উৎপত্তি ভারতে হয়নি। এর উৎপত্তি কোথায় হচ্ছে? এর উৎপত্তি হচ্ছে ইউরোপে। আমাদের ভারতবর্ষে অনেক পরে এসছে আর আলোচনা, সেটা আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে জানবো পরবর্তীতে, যে ভারতবর্ষে কীভাবে উৎপত্তি হলো, কোথায় প্রথম আলোচনা হলো। তাহলে এমার্জেন্স অফ সোশিওলজির ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের পড়তে হবে। 1 নম্বর হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, মানে ফরাসি বিপ্লব।
2 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প বিপ্লব, এবং 3 নম্বর হচ্ছে এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্টের বাংলা আমরা আলোকদীপ্তি বলে থাকি, আলোকায়নও বলে থাকি। ওকে, এই আলোকায়ন, এই যে 3টি ঘটনা ইউরোপের সোসাইটিতে ঘটা সেই সময়ের এই 3টি ঘটনা সমাজতত্ত্বের উৎপত্তির একটা ক্ষেত্র হিসেবে আমরা দেখেছি, সেটা আমাদের পড়তে হবে। ওকে, তাহলে বুঝতে পারলে কি সমাজতত্ত্ব কি, অন্যান্য সায়েন্সের সঙ্গে সম্পর্ক, তারপরে তোমাদের দেখতে হবে সমাজতত্ত্বের উৎপত্তি কীভাবে হলো। এরপর আসছি আমরা যে ইন্ট্রোডিউসিং সোশিওলজিতে আমাদের জানতে হবে যে কোন কোন তাত্ত্বিক এই সমাজতত্ত্বের উৎপত্তির ক্ষেত্রে, অর্থাৎ ফাউন্ডিং ফাদার কারা ছিলেন। দেখো, ফাদার অফ সোশিওলজি অবভিয়াসলি অগাস্ট কোত, কিন্তু সমাজতত্ত্বের উৎপত্তি লগ্ন থেকে বেশ কিছু সমাজতাত্ত্বিক তাদের গবেষণার মধ্য দিয়ে সমাজতত্ত্বের যে আলোচনা পরিধি সেটাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। আমরা তার মধ্যে পড়ব নাম্বার 1 অগাস্ট কোত, বিকজ এটা মনে রাখবে অগাস্ট কোত হচ্ছেন ফাদার অফ সোশিওলজি, সমাজতত্ত্বের জনক হচ্ছেন অগাস্ট কোত। অগাস্ট কোতের একটা ধারণা আমরা পড়বো এখানে, ল অফ 3 স্টেজ। খুব সুন্দর, খুব সহজ একটা ধারণা। এটা যখন আমি পড়াবো, আমাদের চ্যানেলে এর ওপর ভিডিও আসবে, তো যখন আমি পড়াবো দেখবে যে ধারণাটি খুব সহজ একটা ধারণা। আরেকজন তাত্ত্বিককে পড়তে হবে, নতুন নাম, এই নামগুলো তোমাদের প্রথম একটু খটোমটো লাগতে পারে, বারবার পড়লে এটা ঠিক হয়ে যাবে। ওকে, ইমাইল ডুরখাইম, এটার উচ্চারণটা কী হবে? ইমাইল ডুরখাইম। আমরা অনেক বইতে তোমরা ইমাইল ডারখাইম হিসেবেও দেখতে পারো। ওকে, ম্যাক্স ওয়েবার, এবং দেখো প্রত্যেকটা তাত্ত্বিকের একটা করে কনসেপ্ট দেওয়া আছে, যে কনসেপ্টগুলোর জন্য আমরা তাদেরকে সমাজতত্ত্বে তাদের এই অবদান সমাজতত্ত্বকে সমৃদ্ধ করেছে বলা যেতে পারে। যেমন ইমাইল ডুরখাইম আমরা ডিভিশন অফ লেবার দেখব, ম্যাক্স ওয়েবারের আমরা প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম, এখানে তিনি ধর্মকে বুঝিয়েছেন। হ্যাঁ, এই গ্রন্থের মধ্যে তিনি ধর্মকে আলোচনা করেছেন, সেটা আমরা দেখব। আরেকটা পার্ট আমরা দেখতে হবে আমাদের ইউনিট 1-এ, যে ইজ সোশিওলজি এ সায়েন্স দি ডিবেট, সমাজতত্ত্ব কি বিজ্ঞান? দেখো, সোশিওলজি যখনই আমরা পরবর্তীতে তোমরা যদি সাবজেক্টটার ওপরে গ্র্যাজুয়েশন করো, মাস্টার ডিগ্রি করো, অনেকেই আমি যখন বেসিক্যালি পড়েছিলাম সমাজতত্ত্ব নিয়ে, আমার মাস্টার ডিগ্রি, এমফিল, নেট, এখন বর্তমানে একটা কলেজে রয়েছি, সেখানেও এই সোশিওলজি সাবজেক্টটা অনেকেই শুনে কিন্তু সায়েন্স বলেন, যে তাহলে আমি হয়তো বিএসসি করে এমএসসি করেছি, এমনটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে। তো সমাজতত্ত্বকে অনেকেই সায়েন্স বলেন, আবার একই সঙ্গে কিছুজন রয়েছে যারা বিজ্ঞান বলার পক্ষপাতিত্ব নন। তো সমাজতত্ত্বকে বিজ্ঞান বলা যায়, এই নিয়ে একটা ডিবেট কিন্তু তাত্ত্বিকদের মধ্যে রয়েছেই। আমাদের সেই ডিবেটটা দেখতে হবে যে সমাজতত্ত্বকে কি বিজ্ঞান বলা যায় আদৌ, এবং যারা বিজ্ঞান বলেছেন তারা পক্ষে যুক্তি দিয়েছেন, যারা বিজ্ঞান বলে মেনে নিতে চাননি তারা একই সঙ্গে বিজ্ঞানের বিপক্ষে যুক্তি দিয়েছেন। আমাদের সেই পার্টটা এখানে দেখতে হবে। ওকে, ইউনিট 2-তে চলে আসো। ইউনিট 2-তে তোমাদের 15 মার্কস থাকবে এখানে। দেখো, তাহলে ইউনিট 2টা কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু অনেকটা মার্কস আমাদের থাকছে। তাহলে দেখো, সোসাইটি, স্ট্রাকচার, প্রসেস, সমাজ কি, এই কথাটা তোমরা শোনো না, দেখবে তোমরা খুব শোনো, এই সমাজ কি, সমাজের স্ট্রাকচার কি, কাঠামো কেমন, সমাজে দেখতে কেমন হয়, হ্যাঁ, সমাজ কি কাজ করে, এগুলো একটু জানতে হবে। কমিউনিটি কি, অ্যাসোসিয়েশন কি, কমিউনিটি আমরা বলি সম্প্রদায়, অ্যাসোসিয়েশন মানে সংঘ, এগুলো মানুষ নির্দিষ্ট, অ্যাসোসিয়েশনটা যেমন মানুষ নির্দিষ্ট একটা পার্টিকুলার গোল ফুলফিলমেন্টের জন্য সদস্য হয়। সোশ্যাল ইনস্টিটিউশন, যার বাংলা আমরা বলে থাকি সামাজিক প্রতিষ্ঠান। ওকে, সামাজিক প্রতিষ্ঠান কোনগুলো? সামাজিক প্রতিষ্ঠান একটু বলি, যেমন ধর্ম কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। ওকে, ধর্ম কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। তাহলে ধর্ম কিভাবে সামাজিক প্রতিষ্ঠান হলো? অ্যাকচুয়ালি সামাজিক প্রতিষ্ঠান আমরা সেগুলোকেই বলি যেগুলো আমাদের সমাজে দীর্ঘদিন ধরে তার রীতিনীতি বজায় রেখে চলেছে। সোশ্যাল অর্গানাইজেশন,
সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল গ্রুপ, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, দেখো সম্পূর্ণটা এগুলো প্রত্যেকটা আমাদের সোসাইটির, আমাদের সমাজের এক একটা পার্ট। ওকে, আমাদের সমাজের এক একটা পার্ট, এবং এখানে প্রত্যেকটার একটা বেসিক সাধারণ একটা ধারণা তোমাদেরকে কিন্তু জানতে হবে, যেগুলো কি সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক স্তরবিন্যাস কাকে বলে, সামাজিক পরিবর্তন কি। সমাজ তো পরিবর্তিত হচ্ছে, তাই তো, এটাকে আমরা বলি সামাজিক পরিবর্তন। সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, সেই পরিবর্তনটাকে তোমাদের দেখতে হবে। সোশ্যাল ইনভেস্টিগেশন, সোশ্যাল ইনভেস্টিগেশন এই যে পার্টটা, এই পার্টটা তোমাদের প্রজেক্টের জন্য পরবর্তীতে কাজে লাগবে। তোমাদের এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যে সমাজতত্ত্বে গবেষণা কিভাবে করতে হয়, সমাজতত্ত্বে একটা ইনভেস্টিগেশন আমরা কিভাবে করি। ওকে, তো তার জন্য কি করতে হবে, তোমাকে যে কোনো একটা প্রবলেম, যে প্রবলেম নিয়ে স্টাডি করতে চাইছো, মনে করো যে বর্তমানে বেকারত্ব একটা বড় সমস্যা, এই বেকারত্ব নিয়ে তুমি একটা প্রজেক্ট করতে চাইছো, তাহলে তোমাকে প্রথমেই দেখতে হবে বেকারত্ব কী, বেকারত্বর বর্তমান পরিস্থিতি কী আছে তার উপর গুরুত্ব দিতে হবে। তারপর মেথড, তুমি কি মেথডে করতে চাও, এবং সেখানে ফিল্ড স্টাডি উইথ স্পেশাল রেফারেন্স অফ পার্টিসিপেন্ট অবজারভেশন, তুমি পার্টিসিপেন্ট অবজার্ভ করতে পারো, মানে তাদের পার্টিকুলার কোনো একটা কী বলবো, কোনো একটা সিচুয়েশান, বা তারা যে সিচুয়েশানে থাকছে, বা তাদের সঙ্গে বা প্রতিদিনের লাইফে পার্টিসিপেট করে তুমি ডেটা নিতে পারো। পার্টিসিপেন্ট অবজারভেশনের আরেকটা বিষয় বলে রাখি, আমাদের বেসিক্যালি বিএ, মাস্টার ডিগ্রি, বিএ, এমএ এবং নেট সেট পরবর্তীতে যারা সোশিওলজি নিয়ে এগোবে, তাদের জন্য একটা চ্যানেল আমাদের অলরেডি একটা রয়েছে, অনলি সোশিওলজি। এই চ্যানেলে তোমরা এই বিষয়ে যদি বিশদে জানতে চাও, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর আরেকটাও বলে রাখি, এই সাবজেক্টটা নিয়ে পরবর্তীতে যদি কেউ গ্র্যাজুয়েশন করতে চাও, মানে কলেজে ভর্তি হতে চাও, ভর্তি হতে পারো, খুব ভালো একটা সাবজেক্ট। কারণ বর্তমান সময়ে সবাই কন্টেম্পোরারি মানে সেই কী বলবো, যে সবাই বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের বাইরে কেউ বেরোতে পারে না, কিন্তু দেখো আলটিমেটলি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান করে অনেক ছাত্রছাত্রী কিন্তু বসে রয়েছে। তো সেই জায়গা থেকে সোশিওলজি নিয়ে পড়াশোনা করলে তোমাদের বিশেষ করে নন গভর্নমেন্টাল সেক্টরে একটা স্কোপ থাকে। তোমরা পরবর্তীতে যদি মাস্টার ডিগ্রি বা এমএসডব্লিউ করো, সেক্ষেত্রে তোমাদের চাকরির একটা স্কোপ থাকবে। তাহলে এখানে সোশ্যাল সার্ভে দেখবে, টুলস কি, কোশ্চেনিয়ার আর ইন্টারভিউ শিডিউল, এগুলো আমি আলোচনা করে দেবো সমস্তটা, কোনো অসুবিধা হবে না তোমাদের। 3 নম্বর পার্টে চলে আসো, কি দেখতে হবে। কালচার, কালচার কি, সংস্কৃতি, এটাও তোমরা শুনেছো, কিন্তু বাংলায় যে সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি, এখানে কিন্তু তা নয়। নন মেটেরিয়াল কালচার আর মেটেরিয়াল কালচার কি, এবং এখানে কালচারাল ল্যাগ পড়তে হবে তোমাদের। কালচার অ্যাজ এ নর্মেটিভ সিস্টেম, ইনস্টিটিউশনাল ভ্যালু, এবং এই চ্যাপ্টারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব সহজ। আমি প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করে দেবো। তোমাদের যদি কোনো টপিক মনে হচ্ছে যে আমার এই টপিকের ওপর ক্লাস হলে ভালো হয়, কমেন্ট বক্সে জানিও। কালচারাল ল্যাগ, সাবকালচার, কাউন্টার কালচার, মাস কালচার, ফোক কালচার, এগুলো কালচারের ভাগ, এগুলো প্রত্যেকটা জানতে হবে। এগুলো থেকে এমসিকিউ আসবে মাস্ট। দেখো কালচারাল ল্যাগ থেকে বিগত বছরগুলিতে প্রচুর প্রশ্ন এসেছে, মানে প্রতি বছরই কালচারাল ল্যাগ থেকে কিন্তু শর্ট কোশ্চেন এসেছে। কালচার, পার্সোনালিটি অ্যান্ড সোসাইটি, সংস্কৃতি, ব্যক্তিত্ব এবং সমাজ, অর্থাৎ এই যে সংস্কৃতির কী ভাগ, সংস্কৃতির ব্যক্তিত্বের সঙ্গে কী সম্পর্ক, সমাজে তার কী অবস্থান, এই সমস্তটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তাহলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমরা থরলি টেক্সট বুক পড়ো, আর খুব নতুন একটা সাবজেক্ট, পারলে একটা গাইডেন্স নাও, সোশিওলজির কোনো টিচারের কাছ থেকে একটা গাইডেন্স নিতে পারো। আর তোমার যদি কোনো আমাদের চ্যানেল থেকে কোনো হেল্প প্রয়োজন হয়, তাহলে কমেন্ট বক্সে জানিও, অবশ্যই সেটার হেল্প পাবে। চতুর্থ যে চ্যাপ্টার, তোমাদের খুব বেসিক 4টে চ্যাপ্টার, সামাজিকীকরণ। আমি একটু সামাজিকীকরণ কি বলি, এর বাংলা হচ্ছে সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স। সামাজিকীকরণ কি, দেখো একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সে তার বড় হয়ে ওঠার প্রসেসটা হচ্ছে সামাজিকীকরণ, অর্থাৎ সমাজের রীতিনীতি সম্পর্কে যে প্রসেসের মধ্য দিয়ে সে শিখতে পারে, সেটাই হচ্ছে সামাজিকীকরণ।
অর্থাৎ একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে একটা ভূমিষ্ঠ হওয়া শিশু, সেই শিশু আমাদের সোসাইটির নর্মস, রীতিনীতি, কালচার, সংস্কৃতি যা কিছু আছে সব কিছু সম্পর্কে জানতে পারে একটা প্রসেসের মধ্যে দিয়ে। এবং এটা দীর্ঘদিনের একটা প্রসেস, জন্মগ্রহণের পর থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে এই প্রক্রিয়াটি। ওকে, তাহলে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কে তাকে সাহায্য করে? বুঝতেই পারছো, এজেন্সি আছে কিছু, যেমন পরিবার তাকে সাহায্য করে, পিয়ার গ্রুপ তাকে সাহায্য করে, এডুকেশনাল ইনস্টিটিউশন, তোমার স্কুল তোমাকে সাহায্য করেছে, ওয়ার্ক প্লেসে গিয়ে কিছু হেল্প তারা পায়, বা ওয়ার্ক প্লেসেও সামাজিকীকরণ হয়, এবং নেক্সট মিডিয়া। ওকে, এই সমস্ত পার্ট কিন্তু একটা ব্যক্তির সোশ্যালাইজেশনের ক্ষেত্রে সাহায্য করে থাকে, সমাজের রীতিনীতি, সমাজের বিভিন্ন প্রসেস জানতে সাহায্য করে। ওকে, আর হচ্ছে ফরমেশন অফ সেলফ। এখানে তোমাদেরকে বেশ দুটো থিওরি পড়তে হবে, সেই থিওরি দুটো এখানে জেনে নিতে হবে। আর একটা হচ্ছে সোশ্যাল রিপ্রোডাকশন, সোশ্যাল ট্রান্সফরমেশন। এই হচ্ছে তোমাদের এই চারটি পার্ট। এই চারটি পার্টের উপর বেস করে তোমাদের 40টি এমসিকিউ আসবে। ওকে, আর আপাতভাবে তোমাদের সেটার জন্যই প্রিপারেশনটি নিতে হবে। ওকে, আর তোমরা চ্যানেলটিকে ফলো করে রাখো অবশ্যই, কারণ পরবর্তীতে তোমরা এখান থেকে এমসিকিউ পাবে, এবং এমসিকিউ থেকে কমন পাবে 100%, এটুকু গ্যারান্টি তোমাদের দিতে পারি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো। এরপর আসছি আমাদের সূচিপত্রতে দেখো, আমি একটু বাংলাতে এটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, যে প্রথম অধ্যায় সমাজতত্ত্বের পরিচিতি, মৌলিক সমাজতাত্ত্বিক ধারণা, সংস্কৃতি, সমাজ, সামাজিকীকরণ, এই 4টে চ্যাপ্টার। আর তোমরা আশা করছি সবাই বই পেয়ে গেছো, বই কিনে নিয়েছো। তোমরা টেক্সট বুকটা ফলো করো, আর আশা করছি তোমরা সবাই ইন্দ্রজিৎ পাবলিকেশনে, কারণ এখনও পর্যন্ত ইন্দ্রজিৎ পাবলিকেশনে বেরিয়েছে। আমার ভিডিওটা যখন আমি করছি এই পর্যন্ত, এখনও পর্যন্ত কি বলবো, যে ইন্দ্রজিৎ পাবলিকেশন ছাড়া কিন্তু বই নেই, বাংলা বই। তো এই বইটাই আমি এখানে দেখো একটা চ্যাপ্টার আমি ছোট্ট করে একটু বলে দিই, যে এই চ্যাপ্টারটি দেখো বেসিক পার্টটা আমাদের এখানে কিন্তু দেওয়া আছে। দেখো, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন যে মানুষ কিন্তু একটা সামাজিক জীব। তাহলে মানুষ সমাজেই তার জন্ম, সমাজেই লালন পালন, সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাহলে মানুষ তার এই যে সহজাত প্রবৃত্তির কারণেই বা প্রয়োজনের তাগিদেই কিন্তু মানুষ সমাজে বসবাস করে দলবদ্ধভাবে, একদম আমরা আদিম সমাজ থেকে দেখেছি। আর এই দলবদ্ধভাবে বসবাস করার যে মানসিকতা মানুষকে কি করেছে, সামাজিক প্রাণী হিসেবে গড়ে তুলেছে, কারণ মানুষ একা একা তো বাঁচতে পারে না। আর এই মানুষের এই সামাজিক চরিত্রের কারণে ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে সমাজ গড়ে তুলতে সাহায্য করেছে। আর এই সমাজকে কেন্দ্র করেই তার কী হয়েছে, তার শিক্ষা দীক্ষা, তার ধর্মকর্ম, তার কীর্তিকলাপ, সব আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই মানব সমাজে কোনো ব্যক্তিই কিন্তু সমাজহীন হয়ে থাকতে পারে না। তাতে তার কী হবে, অস্তিত্বের সংকট দেখা দেবে। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো সমাজে সে থাকে, সমাজহীন কোনো মানুষ থাকতে পারে না। বুঝতে পারলে? তাহলে সমাজের ধারণা এইখান থেকেই, এই পার্টটা থেকেই কিন্তু তোমাদের বুঝতে হবে। এই পার্টটা তোমরা একটু দেখবে, আমরা নেক্সট ক্লাসে এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। প্রত্যেক চ্যাপ্টার ধরে থরলি আমরা টেক্সট বই ধরে আলোচনা করে দেবো, যাতে তোমাদের নতুন একটা সাবজেক্ট কনসেপশন ক্লিয়ার হয়ে থাকে বা কোনো রকম যেন অসুবিধা না হয়। ওকে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা থেকে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।